হাজারো গহনা থেকে কিনুন আপনার উৎসবের গহনা। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর, oikko.com.bd। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক, আমার প্রিয় মানুষ সুভাষ সিংহ রায়। দাদা নিশ্চয়ই ভালো আছেন? সবার সুস্বাস্থ্য কামনা করছি, কারণ এটাই আমাদের এখন সবচেয়ে বড় পাওয়া, অবশ্যই বড় চাওয়া। আসলেই সুস্বাস্থ্য কামনা করা এবং ভালো থাকা, এটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার এখনকার। আমরা অনুষ্ঠানের শুরুতে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা হেডলাইন আপনাকে পুনঃ শোনাই, তারপরে আমরা একটু আলোচনায় আসবো। যেমন প্রথম আলো হেডলাইন করেছে, ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা বাড়ছে, শাহেদ 9 দিন কার আশ্রয়ে ছিল অজানা, পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম নিউ ইয়র্কে খুন। জনকণ্ঠ হেডলাইন করেছে, শেখ হাসিনার আজ কারাবন্দী দিবস, শাহেদ গ্রেপ্তার। সমকাল হেডলাইন করেছে, ঈদযাত্রা গণপরিবহন চলাচল নিয়ে বিভ্রান্তি, ডিবি কার্যালয়ে মুখোমুখি সাবরিনা এবং আরিফ। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, র্যাবে বসেও শাহেদের হুমকি। কালের কণ্ঠ লিখেছে, 13 বছর কুকীর্তির পর অভিযানে ধরা শাহেদ, নেপথ্যের সুবিধাভোগীরা আড়ালে থাকছেন কি? মানবজমিন হেডলাইন করেছে, যেভাবে র্যাবের জালে শাহেদ, সাবরিনার সহযোগীরা আতঙ্কে। যুগান্তর হেডলাইন করেছে, করোনা শনাক্তের হার বেড়েই চলছে। আমাদের সময় লিখেছে, দেশ ছেড়ে পালাতে চেয়েছিল শাহেদ, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ঈদের পর। ভোরের কাগজ লিখেছে, ভার্চুয়াল বৈঠকে আপ্যায়ন বিল 47 লাখ টাকা। দেশ রূপান্তর লিখেছে, নতুন ডিজির খোঁজে স্বাস্থ্য অধিদপ্তর। এই সব কিছু মিলিয়ে পত্রপত্রিকা হেডলাইন, এবং অধিকাংশ ক্ষেত্রে শাহেদ কেলেঙ্কারি, শাহেদ সেই প্রতারক ধরা পড়েছে, সেই বিষয়টি আছে। আমরা শুরুতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসটা দিয়ে শুরু করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা দেশে এবং দেশের বাইরে দেখছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। যে যেখানে থাকুন, আপনারা স্বাস্থ্যগতভাবে ভালো থাকুন, নিরোগ থাকুন। আজকের যে বিষয়টি নিয়ে আপনি প্রথম উপস্থাপন করলেন, 16ই জুলাই ঠিক সকাল ভোর 6টায় আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সুধা সদন বাসভবনে তাকে চারিদিক দিয়ে 2 সহস্রাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনী তাকে তার বাসা ঘিরে ধরে এবং 7:32 তাকে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমি এই ঘটনাগুলোর সাক্ষী, অতএব খুব ভালো করে জানি। এবং তাকে যখন আদালতে নেওয়া হয়, সেই আদালত বসার 2 ঘন্টা আগেই, এখনও মনে আছে, মোসাম্মদ কামরুন নাহার যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি তাকে একেবারে প্রচলিত আইনকে ভঙ্গ করে আদালত বসার 2 ঘন্টা আগেই তার এই বিষয়ে রায় দিয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 36 মিনিট যাবৎ তিনি তার পক্ষে তার যুক্তি উপস্থাপন করেন। যাই হোক, আজকের দিনে শেখ হাসিনা গ্রেপ্তার হন, কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার, যে যেই গভর্নমেন্টটি ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের প্রধান তাকে গ্রেপ্তার করা হয় না। বেগম খালেদা জিয়া শৈশব প্রধান ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয় না। এবং তার 59 দিন পরে 3রা সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এবং তার প্রেক্ষাপট আছে, ঢাকা শহরে 25 লক্ষ মানুষ শেখ হাসিনার মুক্তির দাবিতে কিন্তু আবেদনে স্বাক্ষর করে। যুব মহিলা লীগ তারা 1 লক্ষ নারীর আবেদন স্বাক্ষর সংগ্রহ করে। এই অনেক বড় একটা ইতিহাস। আপনি জানেন 2005 সালে জুলাই মাসের 15 তারিখে
আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিরোধী দলের নেত্রী হিসেবে 14 দলকে সাথে নিয়ে তিনি একটি 30 দফার একটি তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন ব্যবস্থাপনার সে সংস্কারের তিনি দাবি উত্থাপন করেন দাদা, এবং পরবর্তীতে সেই দাবির সাথে যুক্ত হয় গণফোরাম এবং কমিউনিস্ট পার্টি। আমি যেই প্রসঙ্গটা আনছি খুব দ্রুত আমি শেষ করছি, সেটা হচ্ছে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল সেই গ্রেপ্তারের প্রেক্ষাপটটা কী ছিল, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং যেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলা হয়েছিল গণভবনে 3 কোটি টাকা একটি ব্রিফকেসে করে নিয়ে তাকে দিয়ে গিয়েছে। এবং আমি অঙ্ক হিসেব করে দেখেছি এই ব্রিফকেসটি যদি 3 কোটি টাকা 500 টাকার নোটও যদি হয় তখন তো সর্বোচ্চ 500 টাকার নোট কিভাবে সম্ভব? সেটা করতে গেলে অস্ট্রেলিয়া থেকে জাম্বু ব্যাগ আনতে হবে এবং তার ওজন হতে হবে 59 কেজি। তো এইগুলো তো আমাদের চোখের সামনে দেখা, এবং কেন করেছিলেন, কিভাবে করেছিলেন, কারা করেছিলেন, কারা এর কুশীলব ছিলেন, এর সব আমাদের জানা। 58 গধারা যেটা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের যে বিধিমালা ছিল বলা হয়েছে, খুব দ্রুত শেষ করছি রেজা ভাই, 58 গধারায় বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, সেটা হচ্ছেন সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন। তিনি যদি অপারগতা প্রকাশ করেন তাহলে তার আগে যিনি প্রধান বিচারপতি হিসেবে তিনি অবসরে গেছেন তিনি হবেন। তিনিও যদি অপারগতা প্রকাশ করেন তাহলে সর্বশেষ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি যিনি অবসরে গেছেন তিনি হবেন। তিনিও যদি অস্বীকার করেন, দেখেন কতগুলো সংবিধানে ধারা যুক্ত হয়েছে, তাহলে তার পূর্বে তিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে থেকে অ্যাপিলেট ডিভিশনের তাকে করা হবে। তারপরে আসবে বিশিষ্ট নাগরিকদের বিষয়টি। আপনি দেখেন সুস্পষ্টভাবে বিএনপি ইয়াজউদ্দিন সরকার সুস্পষ্টভাবে এই 58 গধারা লঙ্ঘন করেছে। তিনি বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, তাকে কোনো অফার করা হয়নি। যখন বিচারপতি KM হাসান অপারগতা প্রকাশ করলেন তখন তার পরবর্তীতে তাকে কিন্তু বলা হয়নি যে আপনি দায়িত্ব গ্রহণ করতে সম্মত কিনা। এবং ওখানে উল্লেখ আছে, একমাত্র সংবিধানে স্পষ্ট করে উল্লেখ আছে, দর্শকদের সামনে উপস্থাপন করে বলা হয়েছিল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলে আলাপ আলোচনা প্রেক্ষিতে বিশিষ্ট নাগরিক হিসেবে একজন আসতে পারবেন এবং রাষ্ট্রপতি আসবেন সর্বশেষে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। আমরা এই যে প্রেক্ষাপটগুলো, কেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তাকে কেন, অনেকে বলেন -2 ফর্মুলা, আমি খুব জোরের সাথে বলি এটা -1 ফর্মুলা। -1 ফর্মুলা, সেই ফর্মুলা কেন হয়েছিল এটা খুব স্পষ্ট করে জানা যায় এই প্রেক্ষাপটে। অতএব আজকের দিনে এটা যেই দিন এটা খুবই একটি কালো দিন, এবং বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক দ্বারা তিনি যখন গ্রেপ্তার হওয়ার আগে ছোট্ট একটা চিরকুট লিখে গিয়েছিলেন, এবং এই চিরকুটটি 12 ঘন্টার মধ্যে সবচেয়ে চ্যানেল আইকে ধন্যবাদ জানাই, প্রথম চ্যানেল আই কিন্তু তারা এই চিঠিটি কিন্তু প্রকাশ করে। তখন কিন্তু খুব কঠিন পরিস্থিতি, এবং জানি না চ্যানেল আইকে তখন কীরকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এবং তিনি বলে যান বঙ্গবন্ধুর কন্যা যে আমার সালাম নেবেন, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, জানি না কোথায় নিয়ে যাচ্ছে, উনি খুব স্পষ্ট করে বলেছেন। এবং এই যে আমি কখনো মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনার দেশবাসীরও আমার ভরসা, বাংলাদেশের কখনো মানুষ মনোবল হারাবেন না, অন্যায়ের প্রতিবাদ করুন। তিনি কিন্তু একটা চিঠি লিখে গেছিলেন, এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকে 16 জুলাই 2020 আমরা এখানে আমি আর আপনি কথা বলছি, দর্শকদের সামনে উপস্থাপন করছি। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে প্রসঙ্গটি নিয়ে শুরুতেই আমি এই হেডলাইনগুলো পড়ার সময় যে উপসর্গটি আমরা কয়েকদিন ধরে, প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে আমরা যে আলোচনাটা করছি, একজন প্রতারককে নিয়ে কথা বলছিলাম আমরা, বিশ্ব প্রতারক। তিনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু আপনার কাছে আমার জানার ইচ্ছে, এই যে প্রতারক, তিনি কখনো সেনা কর্মকর্তা, কখনো প্রভাবশালী অনেক মানুষের বেশে নানাভাবে উনি বিচরণ করতেন, আজকে গ্রেপ্তার হলো। আপনার কি মনে হয় যে উনি গ্রেপ্তার হওয়ার পরে তার পেছনের যে মুখোশধারী মানুষগুলো ছিল তারা কি রেহাই পাবে? আপনাকে আরেকটা ঐতিহাসিক ঘটনা আজকে বলি। আজ থেকে 164 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার জন্য লড়াই করেছিলেন, বিধবা বিবাহ, সেই আইনটি লর্ড কার্নিং আজকের দিনে তিনি কিন্তু পাশ করেন, এবং এটার জন্য কিন্তু তাকে অনেক লড়াই করতে হয়েছে। তার পক্ষে মাত্র 48 জন স্বাক্ষর করেছিলেন ব্রিটিশ সরকারের কাছে, আর তার বিরুদ্ধে ব্রাহ্মণ
ব্রাহ্মণবাদী সমাজ ব্যবস্থার লোকেরা 42,000 লোক এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। অতএব সত্যের পক্ষে লড়াই করা, ন্যায়ের পক্ষে লড়াই করা, এটা কিন্তু এই সমাজ ব্যবস্থায় অনেক কঠিন কাজ। এটার আজকের দিনেও সেটা কিন্তু প্রমাণ হয়েছিল এই আজ থেকে 164 বছর আগে 1856 সালে 16ই জুলাই বিধবা বিবাহ আইন কিন্তু পাশ করা। আমি যে প্রসঙ্গটি আমি আপনাকে যে প্রসঙ্গে উত্থাপন করেছেন সেটাকে বলি। আপনি নাটক, কবিতা, সাহিত্য, এটার মধ্যে আপনার বিশ্ববিদ্যালয়ের জীবনটা কিন্তু গড়ে উঠেছে, সাংবাদিকতা সব মিলে। তারাপদ রায়ের একটা অসাধারণ কবিতা আছে, আমি আধা মিনিটে কবিতার কয়েকটি লাইন উপস্থাপন করছি। আমাদের সর্বনাশ হয়ে গেছে, কবিতাটির শিরোনাম। তিনি বলছেন, আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম এবং যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েকটি অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলাইবাবু বললেন ওইটি একটি বানর লাঠি গাছ। অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা 3 মাস বকলেস পরিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠল। আমরা টের পাইনি আমার ঝর্ণা কলম ডট কলম হয়ে গেছে। আমাদের বড়বাবু, বড় কর্তা কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমার বাবা কবে বাপি হয়ে গেছেন। আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আসলে আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনি অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে আলাপ করছিলাম যে আজ থেকে কত বছর আগে 1941 সালে আবুল মনসুর আহমেদ, ডেইলি স্টারের প্রকাশক সম্পাদক মাহফুজ আহমেদের পিতা আবুল মনসুর আহমেদ, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বাঙালিদের খুব অহংকার উনি একজন, যিনি রম্য সাহিত্যিক ছিলেন, তার অসংখ্য গুণ আছে, তার অসংখ্য ছোট গল্প আছে। আগের বছর ডেইলি স্টার এই তার ছোট গল্পগুলো সংকলন করে একটি পুস্তক প্রকাশনা করেছে। আপনি তার ফুড কনফারেন্স এবং সবচাইতে হুজুর ক্যাবলা, যেটা খুবই প্রচলিত একটি ছোট গল্প, আরেকটি ছোট গল্প, সেটা হচ্ছে সায়েন্টিফিক বিজনেস। 41 সালে তিনি সায়েন্টিফিক বিজনেস, বাঙালিরা কত রকম প্রতারণার আশ্রয় নিতে পারে, তিনি 1941 সালে তা লিখেছেন। মানে আমাদের রসায়নে যেন এই অনৈতিকতা, মানুষকে ঠকানো, এই আপনি যে সমস্ত বিশেষণে অভিভূত করলেন, এরকম তো এটাতে আজকের না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল তখন একজন কেরানি সম্বন্ধে একজন নাগরিক এসে ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে বলছে, স্যার কেরানি ইটিং ঘুষ। বলে হোয়াট, আমার অফিসে ঘুষ? চলো দেখি। কেরানির রুমে দেখা যায় একটা টেবিলের উপরে এক কান্দি কলা, পাকা কলা। বলে হোয়াট ইজ ঘুষ? বলে স্যার দিস ইজ ঘুষ। বলে ইজ ইট ঘুষ? ইট ইজ ইউজফুল ফর হেলথ। থ্যাংক ইউ। আমাদের বাস্তবতা হচ্ছে অনেকে আমরা নাগরিকরা কিংবা আমরা যাদেরকে দেখি, ওই যে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের এইগুলো কি একদিনে জন্ম হয়েছে? দাদা, অনুষ্ঠানটা শেষ করতে হবে, আমাদের সময় খুবই কম। না, আমি বলি এটা কি একদিনে শেষ হয়ে যাবে? একদিনই সৃষ্টি হয়নি। এবং এই যে এর পিছনে শুধুমাত্র রাজনৈতিক নেতারা কি দায়ী? আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আমাদের নানান রকম ব্যবস্থাপনা, এই রকম আপনি যার ট্রেড লাইসেন্স নাই, যার ট্রেড লাইসেন্স, আপনি আজকের এই তথ্য প্রযুক্তির বারবারান্তর সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শেষের পথে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। একটাই কথা, প্রতারককে কখনো সহযোগিতা করবেন না। দেশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রতারককে বর্জন করবেন। অনুষ্ঠান শেষ করি। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার দেখা হবে। খোদা হাফেজ। হাজার হস্তশিল্পজাত পণ্য থেকেই কিনুন আপনার পণ্য। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর, oiko.com.bd। হাজার বহুমুখী পাটজাত পণ্য থেকে কিনুন আপনার পণ্য। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর, oiko.com.bd।